কিন্তু সামনে যেতে হলে অনেক ইয়ে আছে, অনেক বাধা বিপত্তি, চ্যালেঞ্জ, যেটা কিনা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বারবার বলছেন 2 বছর লাগবে। কারণ অর্থনীতিটা এমন একটা জায়গায় খাদের কিনারে পড়ে গেছে, এটার থেকে একটা স্টেবিলাইজেশনের মধ্যে আসতে 2 বছর লাগবে। তারপরে হচ্ছে এইটা গতিময়তা আসা, মানে এতই খারাপ। তো উনি শুরুতেই এটা বলে দিয়েছেন। তো এই 2 বছরের মধ্যেই যদি আমি বলি যে কি করতে হবে, সব জায়গায় আসলে হাতটা দিতে হবে। আপনার প্রথম বিষয় যে এই যে এখন যে বাজেট একটা হলো, বিরাট পরিমাণের একটা বাজেট, অনেক এটার ফিসক্যাল আকারটা অনেক বড়, এবং নির্বাচিত একটা সরকার, তারা চেয়েছে, নির্বাচনী ইশতেহারে অনেক প্রতিশ্রুতি ছিল এবং $1 ট্রিলিয়ন ইকোনমি তারা করবে 2034 সালের মধ্যে। তো এই সমস্ত, তাছাড়া কর্মসংস্থান সৃষ্টি করবে, এগুলো প্রতিশ্রুতির জন্য একটা বড় বাজেট দরকার। কিন্তু আসলে সেটার জন্য অর্থায়ন কিভাবে হবে, এটাই তো সবচেয়ে বড় উদ্বেগ। এখন রাজস্ব বিভাগ আমাদের গত 10 বছরের অধিক সময় থেকে কোনো সময়ই তারা তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। বর্তমান যে রাজস্ব বিভাগের সক্ষমতাটা, এটা এই টার্গেট পূরণের জন্য যথেষ্ট না। তো সরকার এখন সংস্কারের উদ্যোগ, সবসময় বলা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করতে হবে, এইখানে প্রযুক্তির ব্যবহার করতে, ফুল অটোমেশন, নট জাস্ট অনলি যে ডিজিটাল সাবমিশন করলাম আমি, সেটা না, পুরোপুরি, যাতে কিনা মানুষে ইন্টারাকশনটা না হয়, হ্যাঁ, ফেসলেস ট্রানজ্যাকশন যেটাকে বলা হয়, ওইরকম একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে নীতিমালার, তো কর বিভাগে হচ্ছে যে একটা বিভাগ হচ্ছে কর আদায় করে, আবার একটা বিভাগ হচ্ছে কর নীতিমালা। এটা আগে একজনই মানে সবাই একই রকম কাজ করত, যে কর নীতি করছে সেই আবার কর আদায় করছে, যার জন্য বিরাট একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কর আদায় করতে যে অনেক সময় আমরা দেখি কত ধরনের কম্প্রোমাইজ হয়, এবং একজনের জন্য সেই নীতিটাও তারা মানে টুইস্ট করে ফেললো। সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এই রাজস্ব বিভাগকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা খুব একটা এগুতে পারেনি, অনেক প্রতিবাদও হয়েছে ভিতর থেকেই। মাননীয় অর্থমন্ত্রী এক জায়গায় যেয়ে বলেছেন যে এটা ফুললি তারা অপারেশনালাইজ করবে, এবং যাতে কিনা এটা রাজস্ব বিভাগের একটা আধুনিক রাজস্ব বিভাগ আসে। তো তখন তারপরে হচ্ছে সক্ষমতাটা বাড়ানো, হিউম্যান স্কিলের, এবং এই যে এই বছরে উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া আছে, এবং এই লক্ষ্যমাত্রাটা কিন্তু গত অর্থ বছরের চাইতে প্রায় 46% বেশি। এই 46% বাড়তি কর আদায় করা এই এনবিআরের পক্ষে সম্ভব না। তো ওনারা বলেছেন যে হ্যাঁ, আমরা জানি সম্ভব না, তারপরেও আসলে আমাদের তো উপায় নাই, একটা উচ্চ লক্ষ্যমাত্রা দিতে হয়। এটা ছাড়া আসলে সরকারের যে উন্নয়ন কর্মসূচি, সেটাও সম্ভব না, এবং যার ফলে সরকারকে কি করতে হচ্ছে, সরকারকে আরেক জায়গা থেকে অর্থায়ন খুঁজতে হচ্ছে। সেটা কি, যে দেশের ভিতরে হচ্ছে ব্যাংকিং খাত, আর হচ্ছে বাইরে থেকে আনতে হয় টাকা। এখন এবার এই অর্থ বছরে বাইরের থেকেও কিন্তু বেশ, মানে এক্সটার্নাল সোর্স থেকেও বলা হয়েছে। দেখেন, ব্যাংকিং খাত থেকে সরকারের আর ঋণ নেওয়ার কোনো সুযোগ নাই। যদি সরকার এতই নিতে থাকে, তাহলে আপনার এই যে ব্যক্তি খাতে ঋণের কথা বলছি আমরা, সেখানে একটা ক্রাউডিং আউট ইফেক্ট হবে। তারপর সরকার দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তার মানে হচ্ছে সেটা আরও মূল্যস্ফীতিটাকে আরও উস্কে দেবে, সেটা একটা। আর বাইরের যদি আমি উৎস থেকে ঋণ নিতে চাই, তো তখন কিন্তু সেটার অনেক পূর্ব শর্ত আছে। আপনার এই অনুষ্ঠানে আগেও আমরা আলাপ করেছি যে দেখেন, যারা ঋণ দিবে, বাংলাদেশ তো আর এখন এইড পায় না, আস্তে আস্তে কমে যাচ্ছে খুব, মানে গ্রান্ট, অনুদান, তো তারা কমার্শিয়াল রেটেই কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে ঋণ আনতে হচ্ছে। সেইখানেও যে একেবারে ঋণ দিবে এরকম না, কারণ আমাদের রেটিংগুলা কি, ফিচ, তারপর S&P, তারাও কিন্তু বাংলাদেশের আউটলুকটাকে পজিটিভ থেকে নেগেটিভ করেছে। এখনও রেটিংটা করে নাই, কমায়নি, যেটা ছিল সেটাই, বি মাইনাস এরকম, কিন্তু ওই আউটলুকটা নেগেটিভ করেছে। তখন তার মানে কি, যাদের কাছ থেকে ঋণ আনবে তারা দেখবে যে তাদের এই ঋণটা ফেরত, সভরেন গ্যারান্টিটা কেমন হবে, ঋণ ফেরত দেওয়ার সক্ষমতাটা কী হবে, এটা একটা বিষয়। আর যেই সামান্য পরিমাণ যে এইড কিংবা বাইল্যাটারাল কিছু সাপোর্ট আসে, তারাও দেখবে যে এটা, এই অর্থটা আপনার সুশাসনের সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে ট্রান্সপারেন্টলি ব্যবহার হচ্ছে কিনা, সেটা একটা, কারণ এটা তাদের দেশের করের টাকা। তো অর্থায়নটাই হচ্ছে, আমি বলবো যে সরকারের যত বড় বড় প্ল্যান থাকুক, অর্থায়নটার উৎস এবং এটার ব্যবস্থাপনা,
এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে অপচয় দুর্নীতির কোনো সুযোগ নাই। এই দুর্নীতির ব্যাপারে কিন্তু সরকারকে যদি নির্মোহভাবে কঠোর হস্তে সেটাকে বন্ধ না করা যায়, তাহলে আমাদের যে এই যে কষ্টার্জিত অর্থ, এটা ঠিকমতো আমরা কাজে লাগাতে পারবো না। এবং ওই সরকারের যে একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে অর্থনীতির প্রবৃদ্ধি, এই অর্থ বছরে, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে 6.5%। সেটা কোথা থেকে আসবে? বিনিয়োগ তো এখনো বাড়ছে না, এবং বিনিয়োগকারীরা কিন্তু 3.5-4 পর্যন্ত, হ্যাঁ 3.5-4 করাই, হ্যাঁ এইটাই 3.5-4 করা। এবং কিছুদিন আগে এই IMF এর একটা টিম আসছে, কারণ সরকার আবার নতুন করে আরেকটা ঋণের দিকে যাবে। আগের ঋণটার তো শেষ দু একটা ট্রান্সে মনে হয় ওটা দেওয়া হচ্ছে না, নতুন আরেকটার মধ্যে তারা ঢুকছে। তো সেইটার একটা ফিজিবিলিটি দেখার জন্য টিম আসছিল। সেই টিমটা যাওয়ার আগে কি বলে গেছে? তারা বলেছে সরকার যদি ডিপ রিফর্মের মধ্যে না যায়, তাহলে কিন্তু এই প্রবৃদ্ধি 3.5% নেমে আসবে, এবং পরবর্তীতে আরও একটা কমে 3% নেমে আসবে। অর্থাৎ পূর্ব শর্ত হচ্ছে অর্থনীতিকে প্রাণ চাঞ্চল্য ফিরে আনার জন্য এই গভীর যে সংস্কার, কাঠামোগত সংস্কার, এইগুলাকে করতে হবে। প্রথম 6 মাসে আমরা কিন্তু ওই রকম উদ্যোগ দেখি নাই। এখন সময় হচ্ছে যে আগামী 6 মাসে এটার আর কোনো বিকল্প নাই। একটু একটু চলছে, যেটা বললাম আমি শুরুর দিকে। তো সেগুলো কিন্তু ওগুলো দিয়ে হবে না, কারণ কি এগুলো অনেক স্ট্রাকচারাল, আমরা বলি যে স্ট্রাকচারাল বটলনেক্স, অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা। এটার জন্য আসলে একেবারে গভীর সংস্কার দরকার। এইটা শুরু করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড একটা বললাম, ব্যাংকিং খাতে একটা বললাম, জ্বালানির জন্য একটা আছে, তো এরকম আরও আছে বাণিজ্যের ক্ষেত্রে। এখন একটা জিনিস ভালো যে এই সরকার আগে থেকেই এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই সরকারের সময়ে বেশ কয়েকটা আমরা দেখছি যে ট্রেড ডিল হলো, হ্যাঁ, জাপানের সাথে হলো। আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আলোচনা হয়েছে, তো তখনও এটা চুক্তিটা হয়েছে। এখন দক্ষিণ কোরিয়ার সাথে হলো একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা সেপা হলো এগ্রিমেন্ট। খুবই ভালো একটা, কারণ এগুলো তো উন্নত দেশ, এদের সাথে আমরা যদি ট্রেড ডিল করা মানে হচ্ছে যে আমরা ওদের পর্যায়ে যেতে হবে, আমাদের নিজেদেরও কিন্তু এফিসিয়েন্সিটা বাড়বে, কম্পিটিটিভ হতে পারবো, অনেক কিছু প্রস্তুতি আমাদের লাগবে, এটা একটা। তারপরে সিঙ্গাপুরের সাথে আলোচনা চলছে চুক্তির জন্য, ইউএর সাথে চলছে আলোচনা, ইউর সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা চলছে। তো এগুলো একটা ভালো একটা উপায়, দিক। আরেকটা হচ্ছে যে এই সরকার এসেই যেটা করেছে খুব দ্রুত, সেটা হচ্ছে যে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন এই বছরে হওয়ার কথা, হ্যাঁ 24শে নভেম্বর, এটার জন্য তারা ডেফারমেন্টের জন্য তারা অ্যাপ্লিকেশন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছুদিন বলছে, একবার বলছে করব, আরেকবার বলছে করব না। তো ওনারা এসে এটা কোনো দোদুল্যমানতা না রেখে অ্যাপ্লিকেশন করে রেখেছে, এবং আমরা কিছুটা পজিটিভ সাড়াও পেয়েছি যে হয়তো এটা হবে। সরকার যেটুকু সময় চেয়েছে সেটুকু বোধহয় হবে না। 3 বছর চেয়েছে, 3 বছর নাও হতে পারে, কত বছর দিবে জানি না। তবে আমি আজকে এটা একজনের কাছে শুনলাম, সরকারেরই একজন, সেটা আর বললাম না, তারা সরকার অবশ্য সবসময় আশাবাদী থাকে, সরকার আশা করছে যে 3 বছরই পাওয়া যাবে। ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই ফ্যামিলি কার্ড সরকারের যে একটা নতুন আর কি নতুন উদ্যোগ, সিগনেচার প্রোগ্রাম, এটাও তারা নির্বাচনী ইশতেহারে বলেছে, এবং এটাও সরকার ক্ষমতা আসার পরপরই এটা শুরু করে দিয়েছে যে 2,500 টাকা করে দরিদ্র পরিবারগুলিকে দেওয়া হবে, নারীরা পাবে। সেটা খুবই ভালো উদ্যোগ। তো কিন্তু আবার দেখেন, আমরা তো আসলে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের আগেও ছিল, অনেক কর্মসূচি ছিল, অ্যামাউন্টটা কম ছিল, 500-600 টাকা, কিন্তু সেটাও ঠিকমতো বিতরণ হয় নাই। দুর্নীতি সেখানে, স্বজনপ্রীতি, যার কারণে যাদের প্রয়োজন তারা লিস্টে নাম থাকতো না, নাম উঠাতে হলেও আবার টাকা দিয়ে করতে হতো, আর যাদের প্রয়োজন নয় তারা, ওই রকম বিষয়টা ছিল। এইগুলো এই 2,500 টাকা করে যে এই ফ্যামিলি কার্ড দিবে, এটার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে। সরকার বলছে যে তারা ডিজিটাল পদ্ধতি, সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে যাবে, তারপরেও আর কি আসলে টেকনোলজি তো মানুষই চালায়। তো মূল বিষয়টা হচ্ছে যে ওই জবাবদিহিতাটা আনা।